হ্যালো এভরিওয়ান, তো চলে আসলাম স্যামসাং এর একটি মিড রেঞ্জ বাজেটের ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোন নিয়ে। তো মিড রেঞ্জ বাজেটের আবার ফ্ল্যাগশিপ কেমনে হয়? স্যামসাং তাদের মিড রেঞ্জ বাজেটের একটি স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি F54 5G ফোনটি লঞ্চ করেছে, যেটি কিনা অলমোস্ট ফ্ল্যাগশিপ ক্যাটাগরি ফোন বলা যায়, যেটি কিনা মিড রেঞ্জ বাজেটে আমরা পেয়ে যাচ্ছি। কেননা ফোনটিতে খুবই স্পেশাল ফিচার্স এবং খুবই স্পেশাল স্পেসিফিকেশন রয়েছে, যার কারণে কিন্তু ফোনটিকে আপনারা ফ্ল্যাগশিপ ক্যাটাগরিতে ধরতে পারেন। কেননা ফোনটিতে হাইলাইটেড বিষয় হিসেবে থাকছে সুপার অ্যামোলেড প্লাস একটি ডিসপ্লে। গাইস, গেস করতে পারতেছেন কোন লেভেলের একটি ডিসপ্লে থাকতেছে? ওয়াও! তার পাশাপাশি ফ্ল্যাগশিপ ক্যাটাগরি কিছু ফিচার্স দেওয়া রয়েছে, অর্থাৎ ফ্ল্যাগশিপ ফোনে যেসব ফিচার্স থাকে সেগুলো কিন্তু আমরা এই মিড রেঞ্জ বাজেটের ফোনে পেয়ে যাচ্ছি। তার পাশাপাশি স্যামসাং এর একটি নিজস্ব চিপসেট Exynos 1380 পেয়ে যাচ্ছে। এর পাশাপাশি 108 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এছাড়া আরও একটি স্পেশাল দিক রয়েছে, এটি হচ্ছে এর ব্যাটারি সেকশনে। কেননা ফোনটিতে 6000 mAh এর একটি বিগ ব্যাটারি প্রোভাইড করা হয়েছে। তো আরও কিন্তু অনেক ভালো ভালো স্পেসিফিকেশন রয়েছে ফোনটি সম্পর্কে, যেগুলো আপনারা বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তো গাইস, আপনাদের বাজেট যদি থাকে মিড রেঞ্জের, কিন্তু আপনারা একটি ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোনের ছোঁয়া পেতে চান, তাহলে কিন্তু আপনারা স্যামসাং গ্যালাক্সি F54 এই ফোনটিকে দেখতে পারেন। তো গাইস, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো গাইস, চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন নিয়ে কথা বলি, তো ফোনটির ডিজাইনে কিন্তু আহামরি এরকম কোনো চেঞ্জেস নাই। কেননা স্যামসাং এর এখন বেশ কয়েকটি ফোনই কিন্তু সেম টাইপেরই করা হচ্ছে, ডিজাইন মডিউল সেমই থাকছে। তো ডিজাইনের দিক থেকেও কিন্তু কিছুটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরি রাখা হয়েছে, যেমন স্যামসাং গ্যালাক্সি S23 যদি আমরা দেখে থাকি, তাহলে কিন্তু স্যামসাং গ্যালাক্সি S23 এবং স্যামসাং গ্যালাক্সি F54 এর ডিজাইন কিন্তু প্রায় সিমিলার, অর্থাৎ একই টাইপেরই বলা যেতে পারে। তো এইখানেও কিছুটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ডিজাইন দেখা যাচ্ছে। এছাড়া ফোনটি কিন্তু দুটি কালার ভেরিয়েন্ট রয়েছে, একটি সিলভার কালার, একটি হচ্ছে ব্লু কালার। তো ব্লু কালারটি কিন্তু একদম নর্মাল এভারেজ ব্লু কালারের মতোই হয়ে থাকে, কিন্তু সিলভার কালারটা কিন্তু যথেষ্ট প্রিমিয়াম দেখায় দেখতে। কেননা ফোনটিতে ডে লাইটে, রোদের আলোতে আপনারা কিন্তু একটা রেইনবো টাইপের একটা কালার ইফেক্ট দেখতে পারবেন, যেটি কিনা দেখতে আসলে গর্জিয়াস লাগে এবং ফোনটিকেও এটি প্রিমিয়াম করে তোলে। ফোনটির ব্যাক সাইডে কিন্তু আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পারবো এবং সামনের দিকে আসলে একটি 5 হোল সেলফি ক্যামেরাও দেখতে পারবো। তো ফোনটি কিন্তু পুরোটাই পলিকার্বনেট বিল্ড, অর্থাৎ ফ্রেম এবং ব্যাক সাইড দুইটাই কিন্তু পলিকার্বনেট বিল্ড। এখানে কোনো গ্লাস বা কোনো প্রোটেকশনের দেখা যাচ্ছে না, এবং যেহেতু পলিকার্বনেট বিল্ড ব্যাক সাইডে, সেই কারণে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট কিছুটা ভালোই পড়ে যায়, কিন্তু লুকসটা কিন্তু অসাধারণ বলা যাবে। কারণ এই রেইনবো ইফেক্টটা ফোনটিকে আসলে ফুটিয়ে তোলে। তো আমি কিন্তু মেনশন করেছি এর হাইলাইটেড বিষয় হিসেবে, যেমন ফোনটিতে 6000 mAh এর একটি ব্যাটারি প্রোভাইড করা হচ্ছে। তো অনেকে ভাবতে পারেন এর কারণে তো ফোনটির ওয়েটটা অনেক বেড়ে যাবে। তো গাইস, অত বেশি না, কেননা ফোনটির ওয়েট থাকছে মাত্র 199 গ্রাম এবং এর থিকনেস থাকছে 8.4 মিলিমিটার। এবং ফোনটির কিন্তু ওয়েট ডিস্ট্রিবিউশনটাও কিন্তু অনেকটা কমফোর্টেবল, যার কারণে কিন্তু ফোনটি আপনারা খুব ভালো মতো ইউজ করতে পারবেন ওয়ান হ্যান্ডে। এর ইন হ্যান্ড ফিল্ডে কিন্তু খুবই জোস, একমাত্র এর ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুব ভালোভাবে করা হয়েছে সেজন্যই। এছাড়া সামনের দিকে গেলে কিন্তু আমরা গরিলা গ্লাস 5 এর একটি প্রোটেকশন দেখতে পেয়ে যাবো এর ডিসপ্লেতে। তো গাইস, এবার যদি কথা বলি ফোনটির পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে, ফোনটির রাইট সাইডে কিন্তু থাকছে একটি ভলিউম আপ ডাউন বাটন, সাথে থাকছে পাওয়ার অন অফ বাটন, যেটাতে কিনা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ইউজ করা হয়েছে। এর পাশাপাশি লেফট সাইডে থাকছে একটি সিম কার্ড ট্রে, যেটাতে কিনা আপনারা ডুয়েল সিম কার্ড ইউজ করতে পারবেন। এটাতে কোনো মাইক্রো এসডি কার্ড স্লট নেই, কেননা ফোনটির বেস ভেরিয়েন্টে থাকছে 256 জিবি। ফোনটির উপরের দিকে গেলে আমরা একটি মাইক্রোফোন দেখতে পারবো। এছাড়া নিচের দিকে আসলে আমরা একটি স্পিকার গ্রিল এবং টাইপ সি চার্জিং পোর্ট এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক দেখতে পারবো। তো ফোনটিতে কোনো রকমের হেডফোন জ্যাক থাকছে না, যেটি কিনা এখন মিড রেঞ্জ বাজেটে পাওয়া যায়ও না। তো এবার কথা বলি ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে, যেটি কিনা খুবই আকর্ষণীয় একটি ডিসপ্লে বলা যেতে পারে এবারের স্যামসাং এর। তো ফোনটিতে 6.67 ইঞ্চিসের একটি সুপার অ্যামোলেড প্লাস একটি ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে, যেটি কিনা 1080x2400 পিক্সেলের এবং ফোনটিতে 120 হার্জের রিফ্রেশ রেটও রয়েছে। তো স্যামসাং এর ডিসপ্লে কিন্তু ওভারঅল অলওয়েজ ভালো হয়ে থাকে, অর্থাৎ এর ডিসপ্লে সেকশন নিয়ে কেউ কখনো অসন্তুষ্ট হয় না, কেননা খুব বেস্ট ডিসপ্লে কিন্তু এটা প্রোভাইড করে। তো এবার তার থেকেও ভালো ডিসপ্লে দিচ্ছে, যেমন সুপার অ্যামোলেড প্লাস। এর ডিসপ্লে কোয়ালিটি কিন্তু অসাধারণ, যে কোনো রকমের কন্টেন্ট আপনারা খুব কালারফুল এবং খুব ডিটেলস এবং শার্পনেসের সাথে আপনারা দেখতে পারবেন। কোনো রকমের ফ্রেম ড্রপ বা কোনো রকমের কালার শিফটিং কিন্তু এই ডিসপ্লে থেকে দেখা যাবে না। খুব ভালো মতো আপনারা ডিসপ্লেটি ইউজ করতে পারবেন। তো এক কথা বলা যায় এটি একটি ফ্ল্যাগশিপ ক্যাটাগরির প্রিমিয়াম ডিসপ্লেও বলা যেতে পারে এই ডিসপ্লেটিকে। এর পাশাপাশি 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, অর্থাৎ আপনারা মাল্টিটাস্কিং খুব সহজেই করতে পারবেন এবং কোনো রকমের এফপিএস ড্রপের কোনো সমস্যা দেখা দিবে না। এছাড়া এর ইনডোর এবং আউটডোরে ব্রাইটনেস পারফরমেন্সে কিন্তু যথেষ্ট ভালো। ইনডোর আউটডোরে খুব সুন্দরভাবে আপনারা ফোনটি ডে লাইটে ইউজ করতে পারবেন, কোনো রকমের সমস্যা তেমন দেখা দিবে না।
এর পাশাপাশি ফোনটির ক্যামেরা সেকশনে যদি কথা বলি গাইস, ফোনটিতে কিন্তু ব্যাক সাইডে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পেয়েছি, যার মেইন ক্যামেরাটি থাকছে 108 মেগাপিক্সেলের ওআইএস সেন্সর। এর পাশাপাশি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সরও দেওয়া রয়েছে। তো গাইস এই 108 মেগাপিক্সেলের মেইন সেন্সর দ্বারা কিন্তু আমরা 4K তে 30 FPS পর্যন্ত ভিডিও শুট করতে পারবো এবং এই ক্যামেরার মাধ্যমে কিন্তু খুব সুন্দর সুন্দর ফটো আপনারা ক্লিক করতে পারবেন, অর্থাৎ এর ডিটেইলস শার্পনেস কিন্তু যথেষ্ট পরিমাণে ধরে রাখতে পারছিল। এর কালার শিফটিংটাও কিন্তু যথেষ্ট সুন্দর, অর্থাৎ খুবই ন্যাচারাল টাইপের কালার কিন্তু এটি প্রোভাইড করছিল। তো ক্যামেরার দিক থেকে কোনো রকমের ঘাটতি থাকবে না। এছাড়া এই ডে লাইটে এবং নাইটেও কিন্তু খুব ভালো ফটো প্রোভাইড করে থাকে, নাইটেও কিন্তু কোনো রকমের ডিটেলসের ঘাটতি দেখা যায় না। এছাড়া ফোনটিতে কিন্তু বিভিন্ন ধরনের মুড রয়েছে, ক্যামেরা মুড রয়েছে নাইটেরও, তারপরে যে বিভিন্ন ফান মুড রয়েছে, তো সেগুলো কিন্তু খুব ভালো মতো কাজ করে, অর্থাৎ কোনো রকমের ডিটেলস বা কোনো রকমের কমতি দেখা যায় না ওই দিক থেকেও। তো ওভারঅল কিন্তু খুব ভালো একটি ক্যামেরা কিন্তু প্রোভাইড করছে। 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইডের মাধ্যমে কিন্তু আমরা যথেষ্ট ভালো ছবি পেয়ে যাবেন, এতেও কালার কিন্তু খুবই ন্যাচারাল পাওয়া যায় এবং খুব ভালোই কিন্তু ডিটেলস ধরে রাখতে পারে। এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরার মাধ্যমে কিন্তু আপনারা মোটামুটি এভারেজ পারফরমেন্স পেয়ে যাবেন, অর্থাৎ এভারেজ ছবি পেয়ে যাবেন। তো এর ক্যামেরা সেকশনেও কিন্তু ফ্ল্যাগশিপ ক্যাটাগরি কিছু ফিচার্সও প্রোভাইড করা হয়েছে, অর্থাৎ বিভিন্ন মোড প্রোভাইড করা হয়েছে যেগুলো কিনা আমরা ফ্ল্যাগশিপ ক্যাটাগরিতে দেখে আসি। তো সেগুলো কিন্তু এই মিড রেঞ্জ বাজেটের ফোনে আমরা পেয়ে যাব এবং এগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কাজ করছিল, তো কোনো রকমের এদিক থেকেও সমস্যা দেখা দিবে না। তো সামনের দিকে আসলে আমরা একটি পাঞ্চ হোল সেলফি ক্যামেরা দেখতে পাই, যাতে কিনা 32 মেগাপিক্সেলের একটি সেন্সর ইউজ করা হয়েছে, যার মাধ্যমে আমরা 4K তে 30 FPS এ ভিডিও শুট করতে পারবো। তো 32 মেগাপিক্সেলের মাধ্যমে কিন্তু আমরা যথেষ্ট ভালো সেলফি ক্লিক করতে পারবো। এর ন্যাচারাল কালার এফেক্টও দেখা যায় এবং ফেসের টোনটাও কিন্তু যথেষ্ট ন্যাচারাল রাখার ট্রাই করে এবং ডিটেলসেরও কোনো রকমের সমস্যা দেখা দেয় না। তো ওভারঅল কিন্তু এই স্যামসাং F54 এর ক্যামেরা সেকশনটি খুবই অসাধারণ থাকছে। এবার গাইজ যদি কথা বলি ফোনটির পারফরমেন্স বা এর প্রসেসর সেকশন নিয়ে, ফোনটিতে গাইজ Exynos 1380 প্রসেসর ইউজ করা হয়েছে, অর্থাৎ চিপসেট ইউজ করা হয়েছে, যেটি কিনা 5 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর, যার জিপিইউ টাইপ হিসেবে থাকছে Mali G68MP5। ফোনটির ওএস হিসেবে থাকছে Android 13 এবং One UI থাকছে 5.1, অর্থাৎ এই স্যামসাং এর পার্সোনালাইজড ইউআই, যেটি কিনা ইউজ করে আপনারা খুবই স্যাটিসফাইড থাকবেন। এই ইউআইটি যথেষ্ট কমফোর্টেবল, কেননা কোনো রকমের এক্সট্রা অ্যাপস থাকলেও সেগুলো আপনারা সহজে আনইনস্টল করে রাখতে পারবেন। তো এর ইউআইটা কিন্তু খুবই স্মুথলি ওয়ার্ক করছিল এবং আপনাদের কাছেও প্রিমিয়াম লাগবে। তো এবার কথা বলি ফোন Exynos 1380 মাধ্যমে আপনারা কি এরকম পারফরমেন্স পেয়ে যাবেন। তো গাইস এখানে কিছুটা ক্রসকাট রয়েছে, কেননা Exynos 1380 ওভারঅল একটি স্ট্যান্ডার্ড প্রসেসর বলা যেতে পারে, অতটাও গেমিং প্রসেসর না, হেভি গেমিং প্রসেসর না। এভারেজ গেমিং আপনারা করতে পারবেন, এভারেজ গেম প্লে আপনারা পেতে পারবেন এখান থেকে। তো এই Exynos 1380 প্রসেসরটিকে কিন্তু আমরা স্ন্যাপড্রাগন 778G এর সাথে কম্পেয়ার করতে পারি, কেননা এই প্রসেসরটিও কিন্তু একটি এভারেজ প্রসেসর 778G এবং আমরা Exynos 1380 এর মাধ্যমে সেমই পারফরমেন্স আমরা পেয়ে যাব ওভারঅল। তো গাইস যাদের খুব ভালো একটি গেমিং পারফরমেন্সের দরকার, তাদের কিন্তু এই ফোনটা স্কিপ করা উচিত বলে আমার মনে হয়, কেননা গাইস আপনারা এই ফোনটির মাধ্যমে কিন্তু আহামরি অত ভালো পারফরমেন্স পেয়ে যাবেন না। যেমন পাবজি টাইপের গেম একবারে হায়ার সেটিংসে খেলতে যাবেন ওইরকম কিন্তু হবে না, জাস্ট মিডিয়াম একটি সেটিংসে খেলতে পারবেন, এভারেজ একটি পারফরমেন্স পেয়ে যাবেন। আর কিছু সময় ফ্রেম ড্রপ দেখা দিলেও দিতে পারে, তো এরকম কিছু ইস্যু রয়েছে। তো ওভারঅল যদি আপনাদের একটি গেমিং ফোন দরকার হয়ে থাকে তাদের জন্য কিন্তু এই ফোনটি না, আমি একবারে বলে দিচ্ছি। কিন্তু ওভারঅল যদি আপনাদের এমন মনে হয় যে আমাদের একটি বেস্ট ডিসপ্লে দরকার এবং ভালো একটি ক্যামেরার দরকার, ডিজাইনটাও খুব ভালো হতে হবে, খুব প্রিমিয়াম হবে, এছাড়া ধৈর্যও আমাদের হচ্ছে ওভারঅল ইউজেসে একটি প্রিমিয়ামনেস দরকার, তাহলে আপনারা এই ফোনটি সিলেক্ট করতে পারেন। একমাত্র পারফরমেন্সের দিক থেকে এই ফোনটি না। এছাড়া ব্যাটারি লাইফের যদি আমরা কথা বলি, ফোনটিতে 6000 mAh এর একটি বিগ ব্যাটারি প্রোভাইড করা হয়েছে, যাতে কিনা 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার রয়েছে, যার মাধ্যমে কিন্তু আপনারা খুব ভালো এবং খুব সুন্দর রকমের একটি ব্যাকআপ পেয়ে যাবেন। অর্থাৎ ওভারঅল আপনাদের একদিনে ফুল ব্যাকআপ দিয়ে দেবে, কোনো রকমের চার্জার দরকার হবে না, পরের দিন আপনারা চার্জ দিতে পারেন। তো ওভারঅল কিন্তু আপনারা অন্য দিক থেকে কিন্তু খুবই স্যাটিসফাইড থাকবেন, একমাত্র প্রসেসর সেকশনটাকে একটু এভারেজ ধরলে। তো গাইস এই প্রসেসর সেকশনে যদি আপনাদের কোনো রকমের কমতি মনে না হয়, অর্থাৎ এভারেজ যদি ধরে চলতে পারেন, তাহলে কিন্তু এই ফোনটি বেস্ট হবে এখনকার প্রাইস অনুযায়ী, কারণ এটিতে ফ্ল্যাগশিপ ক্যাটাগরিও কিন্তু অনেক ফিচার্স রয়েছে এবং স্পেসিফিকেশন কিন্তু এই প্রাইস রেঞ্জে পাওয়া যায় না সহজে। তো সেই সকল দিক পেলে কিন্তু এটি ওভারঅল একটি ভালো ফোন হতে যাচ্ছে। তো ফোনটি কিন্তু বাংলাদেশের বাজারে শীঘ্রই আনঅফিসিয়ালি পাওয়া যাবে এবং এটির প্রাইস বাংলাদেশে আসলে কিছুটা 40,000-এর কাছাকাছি হতে পারে, কেননা ইন্ডিয়াতে
ইন্ডিয়াতে এটি 29,999 রুপিতে লঞ্চ হয়েছে। এটা কিছুটা 37 থেকে 40 হাজারে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। তো বাংলাদেশের বাজারে এই 37 থেকে 40 হাজারে কিন্তু এটা আহামরি খারাপ হবে না, বাট এর থেকে আর একটু কমে যদি আসতে পারে তাহলে কিন্তু আর একটু বেশি বেটার হবে, কারণ এর প্রসেসর সেকশনে কিছুটা তো ঘাটতি রয়েছেই। তো গাইজ এই ছিল আজকে আমার ওভারঅল স্যামসাং গ্যালাক্সি F54 এর রিভিউ। তো রিভিউটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো রিভিউতে, ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।